আজ নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করায় মির্জা আব্বাস বিএনপি দল স্বৈরাচারী শুরু করেছে। মির্জা আব্বাস তো ঢাকার একটা গ্যাংস্টার। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করায় চারদিক থেকে ঢাকা ঘেরাও করছে জনতা। এদিকে আজ বিএনপি ক্ষমতার চেয়ারে বসেই কঠিন অ্যাকশন নিতে শুরু করেছে। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করায় এই নিয়ে ঢাকা উত্তাল হয়, জরুরি অবস্থা জারি হচ্ছে। চাঁদা তো আপনি উঠান, দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্ধে রাখবেন। মানুষ যদি ধরে আপনারা পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই। নাসিরউদ্দিন পাটোয়ারীর আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী, বিশ্ববাসী আপনারা। দর্শক, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন থেকেই আমরা সারা দেশে বিভিন্নভাবে খবর পাচ্ছি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি বলেন, নির্বাচনে কে কত আসন পাবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। আজ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব সহ সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিএনপির রাষ্ট্র ক্ষমতা কি বৈধতা পাবে? এই লেজিটিমেসি ক্রাইসিসই তো দেখা গেছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারী একটা অবাক করা তথ্য ফাঁস করেছেন। তিনি বলছেন, নির্বাচনে কারা কত আসন পাবে আগে ঠিক করা ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক বিস্ফোরক মন্তব্য করতেছে। আর আজকে কঠিন বিপদের মুখে পড়ে মির্জা আব্বাসের অ্যাকশনে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে বিএনপি সরকার শপথের মাধ্যমে ক্ষমতায় বসেছিল এবং আজকে থেকেই তারা অনেক কার্যক্রম করতেছে। এই কার্যক্রম দেখে বিএনপির বিরুদ্ধে অনেকেই এখন কথা বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং এই নিয়ে অনেক নিউজ আমাদের কাছে আসে, নাসিরউদ্দিন পাটোয়ারীর অবস্থা এবং অনেকে যে গোপন পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলোর কয়েকটি ধাপ আমরা অনেকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝাবো এবং দেখাবো। সম্পূর্ণ ভিডিও খুবই ইম্পর্টেন্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে একটানা চলেছে ভোট গ্রহণ। তবে ফলাফল ঘোষণা হয়েছে 297টি আসনের। নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছে 49.97% ভোট। 290 আসনে দলটির প্রার্থী ছিল। অন্যদিকে জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে 31.76% ভোট। তাদের প্রার্থী ছিল 227টি আসনে। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানানোর পর নির্বাচন নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা 8 আসনে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচনে কে কত আসন পাবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। 16 ফেব্রুয়ারি বিকেলে বাংলা মোটরে আরব আমিরাত থেকে কারামুক্ত 24 জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারী এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। একজন 90-এর বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না। একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল, কিন্তু এই মানুষের ভোটগুলো তারা চুরি করেছে। বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে। পাটোয়ারী বলেন, এনসিপি কয়েকটি আসনে পাশ করেছে প্রবাসীদের ভোটে। তারা অভূতপূর্বভাবে শাপলাকলি এবং আমাদের 11 দলীয় জোটে ভোট দিয়েছে। আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশ শোধ করতে পারবে না। দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা তখন বাংলাদেশের গণ অভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে, যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, যাতে আগামীতে কারা ভোট চুরি না করতে পারে। আর যারা এখন ভোট চুরি করেছে, তারা আবার পকেটের টাকা চুরি করতে না পারে, জনগণের উপরে নির্যাতন সহিংসতা না চালাইতে পারে, সে বিষয়ে আমরা মাঠে নামতেছি। এ সময় বিরোধী নেতাদের বাসায় তারেক রহমানের যাওয়া নিয়েও মন্তব্য করেন নাসিরউদ্দিন। বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত।
নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলেন, যারা এই নির্বাচনটা করেছেন অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী, বিশ্ববাসী আপনারা। আমরা জেনেছি আপনাদের কারণ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরুদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার ভোটে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা অল্প কিছু ভোটে কষ্ট মষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রিজার্ভ শিটের উপর বসা মাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী, বিশ্ববাসী আপনারা। আমরা জেনেছি আপনাদের কারণ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরুদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। 100 আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। চাঁদা তো আপনি উঠান, দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্দে রাখবেন। মানুষ যদি ধরে আপনাদের পিঠায় পরিস্থিতির হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে। শুনতে পাচ্ছেন আপনি? শোনেন, আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না, কোনো চাঁদাবাজি চলবে না দেবিদার। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। অনেক কষ্ট করছি। আসসালামু ভাই, দাদা আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনি? শোনেন, আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না, কোনো চাঁদাবাজি চলবে না দেবিদার। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। শুধু কাঁচা বাজারের এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিঠায় পরিস্থিতির হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নেই, কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে, বুঝছেন? হ্যাঁ, হ্যালো, আমি আপনারা বলতেছি, কোনো টাকা আপনি বাজারে শুধুমাত্র ইজারা নিচ্ছেন, আপনি ফুটপাত, আপনি কারে কইতো বাজারের লোককে, আপনি চাঁদা তুলতে আসেন প্রত্যেকদিন, আমার বাজারের লোককে বলবেন চাঁদা তো আপনি উঠান। হ্যাঁ, আপনারা বলে আপনি চাঁদা উঠাইতে আসেন না, আপনারা কে বলে আপনারা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কোন ডিলার?
সুদন ডিলার হচ্ছে চাঁদা তুলতে আপনারা পাঠিয়ে দেন, আপনি চাঁদা তুলেন। আমি যদি আপনারা বলি ভাই গিয়ে খুন করে পরে আপনি খুন করবেন? আপনারা যদি বলি যে কালকে গিয়ে খুন করে আসেন এক বাড়ি থেকে, আপনি গিয়ে খুন করবেন? সুদন ডিলার যদি আপনারা চাঁদা তুলতে পাঠায়, আপনি কি চাঁদা তুলবেন? ছায়ামন্ত্রী পরিষদ কি, কোথা থেকে এলো আর কেন এখন আলোচনায়? ফেসবুকে একটি স্ট্যাটাস যেখানে অ্যাডভোকেট শিশির মনির লিখেছেন ছায়ামন্ত্রী পরিষদ গঠনের আগ্রহের কথা। এই এক লাইনের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড়। ছায়ামন্ত্রী পরিষদ আসলে কি? এটা কি নতুন কোনো সরকার, নাকি আবেগী রাজনীতি, নাকি ক্ষমতার আগাম মহড়া? বাংলাদেশের রাজনীতিতে ছায়া শব্দটা নতুন নয়, কিন্তু ছায়ামন্ত্রী পরিষদ বা শ্যাডো ক্যাবিনেট এই ধারণা এখনো বেশিরভাগ মানুষের কাছে ধোঁয়াটে। অথচ বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে এটি রাজনীতির সবচেয়ে শক্তিশালী ও কার্যকর অস্ত্র। এই অস্ত্র কিভাবে কাজ করে, কোথা থেকে এলো, আর বাংলাদেশে আদৌ এর প্রয়োজন আছে কিনা সেটাই আজ খুলে বলা দরকার। ছায়ামন্ত্রী পরিষদের জন্ম কোথায়? ছায়ামন্ত্রী পরিষদ কোনো তাত্ত্বিক কল্পনা নয়, এর শিকড় ব্রিটিশ রাজনীতি থেকে। 1836 সালে ব্রিটেনের ক্ষমতার বাইরে থাকা কনজারভেটিভ নেতা রবার্ট পিল নিজের সাবেক মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি সংগঠিত বিরোধী কাঠামো দাঁড় করান। লক্ষ্য একটাই, ক্ষমতায় না থেকেও সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে তার উপর ইতিবাচক চাপ তৈরি করা। পরবর্তী কয়েক দশকে এই কাঠামো ধীরে ধীরে বিকশিত হয়। 1880-র দশকে প্রথমবারের মতো সংবাদপত্রে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া সংসদ শব্দটি দেখা যায়। 1906 এবং 1910 সালের দিকে এটি রাজনৈতিক ভাষার অংশ হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় মোড় আসে 1922 সালে, যখন লেবার পার্টি ব্রিটেনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। তারা ছায়ামন্ত্রী পরিষদকে শুধু প্রতীকী নয়, বরং পূর্ণাঙ্গ বিকল্প সরকার হিসেবে গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে লেবার নেতা হুগো গাইটস্কেল প্রথম আধুনিক ছায়া মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে বিরোধী মুখ নির্দিষ্ট করা হয়। সেখান থেকে ছায়া মন্ত্রী পরিষদ হয়ে ওঠে একটি স্বীকৃত গণতান্ত্রিক রীতি। ছায়া মন্ত্রী পরিষদ আসলে কি? সহজ করে বললে, ছায়া মন্ত্রী পরিষদ হলো ক্ষমতায় না থেকেও ক্ষমতা চালানোর প্রস্তুতি। সংসদীয় গণতন্ত্রে যেই দল সরকার গঠন করে তারা মন্ত্রিসভা বানায়, আর যেই দল প্রধান বিরোধী শক্তি তারা বানায় ছায়ামন্ত্রী পরিষদ। এখানে কোনো ক্ষমতা নেই, কোনো সরকারি গাড়ি নেই, কোনো রাষ্ট্রীয় সুবিধা নেই, কিন্তু আছে দায়িত্ব, নজরদারি, বিশ্লেষণ, বিকল্প নীতি তৈরি করা। প্রতিটি ছায়ামন্ত্রী একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। শিক্ষা, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র সবকিছুরই ছায়া সংস্করণ থাকে। সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন নিচ্ছে, এর বিকল্প কি হতে পারত, এই প্রশ্নগুলোর উত্তর জনগণের সামনে তুলে ধরায় ছায়ামন্ত্রী সভার কাজ। বাস্তবে উদাহরণ দিলে বোঝা সহজ হবে। মনে করেন দেশে বিএনপি সরকার গঠন করেছে, শিক্ষামন্ত্রী নতুন একটি শিক্ষানীতি আনলেন। এখন বিরোধী জোটের ছায়া শিক্ষামন্ত্রী কি করবেন? তিনি সেই নীতির খুঁটিনাটি পড়বেন, ত্রুটি খুঁজবেন, আন্তর্জাতিক উদাহরণ দেবেন, দেখাবেন এই নীতি কোথায় শিক্ষার্থীদের ক্ষতি করতে পারে। অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিল, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেব কষে দেখাবেন। অবশেষে দীর্ঘ 18 মাসের এক ঐতিহাসিক ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নিলেন ক্ষমতা থেকে। ক্যালেন্ডারের পাতায় সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও এই 1.5 বছরে বাংলাদেশের মানুষ যেন এক পুরো যুগের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল। 5ই অগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা মনে আছে? শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন পর যখন ডক্টর ইউনুস ভিন দেশ থেকে ফিরে হাল ধরলেন দেশের, তখন পরিস্থিতিটা কেমন ছিল? ঠিক যেন প্রথম প্রেমের মতো। মানুষের জীবনে প্রথম প্রেম আসলে যেমন বুকের ভেতরটা ধক করে ওঠে, সারাক্ষণ চোখের সামনে প্রিয় মানুষটার ছবি ভাসে, ঠিক তেমনই একটা ঘোর তৈরি হয়েছিল এই মানুষটাকে ঘিরে। তিনি যখন এয়ারপোর্টে নামলেন, যখন কথা বললেন, তখন দেশের আবাল বৃদ্ধ বনিতা মনে করেছিল এই তো আমাদের ত্রাণকর্তা এসেছেন। এতদিন ধরে যে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, উনি হয়তো জাদুর কাঠির ছোঁয়ায় সব আলো করে দেবেন। তার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ মানুষের মনে সেই প্রথম প্রেমের মতোই প্রবল আগ্রহ আর উত্তেজনা তৈরি করেছিল। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল এইবার বুঝি দিন বদলাবে। কিন্তু বাস্তবতা সবসময় কল্পনার মতো সুন্দর হয় না। শরৎচন্দ্র যেমন বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। ডক্টর ইউনুসের এই 18 মাসের যাত্রাও যেন সেই উপন্যাসের মতোই। শুরুতে তিনি মানুষকে কাছে টেনেছিলেন চুম্বকের মতো, কিন্তু বিদায় বেলায় সেই ভালোবাসার বাঁধন অনেকটাই আলগা হয়ে গিয়েছিল। আজ আমরা সেই হিসেব নিকেশই মেলাবো তিনি আসলে কতটুকু ভালোবাসা নিয়ে গেলেন আর কতটুকু দীর্ঘশ্বাস রেখে গেলেন। শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিলেন, তখন দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা সবকিছুই ছিল নড়বড়ে, কিন্তু তার ওপর মানুষের আস্থা ছিল আকাশচুম্বী। তিনি তো আর সাধারণ কেউ নন, তিনি নোবেল জয়ী, বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করা মানুষ। সবাই ভেবেছিল যে মানুষটা বিশ্ব অর্থনীতি বোঝেন, তিনি দেশের অর্থনীতিকে নিশ্চয়ই এক জাদুকরী উচ্চতায় নিয়ে যাবেন।
দায়িত্ব নেওয়ার পরপরই তিনি এমন কিছু কাজ করেছিলেন যা তাকে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছিল। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয় নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যাকে যদি কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।